আসেন আল্লাহর নামে শুরু করি। দর্শক, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আদতে কি? ব্যাপারটা কি এমন যে বেগম খালেদা জিয়া বেঁচে নেই, তাকে বাঁচিয়ে রাখা নাটক করছে সরকার? সরকারের এই নাটক করে লাভটা কি? কেন বিএনপির নেতা সাবেক সংসদ সদস্য এবং খুবই আলোচিত একজন ব্যক্তি, কখনো কখনো সমালোচিতও বটে, মেজর আক্তার কেন বলছেন যে তাদের বেঁচে থাকার খবরটা দীর্ঘায়িত করার একটা প্রয়াস সরকারের মধ্যে রয়েছে? আদতে তিনি কি বোঝাতে চাইলেন? তিনি লাইফ সাপোর্টে রাখা হয়েছে, ভেন্টিলেশনে রাখা হয়েছে, এই খবরটা এমনটা যে তার বেঁচে থাকার খবরটা দীর্ঘায়িত করার একটা প্রক্রিয়া। তিনি আদতে বেঁচে নেই এরকমটা কি? তিনি বেঁচে না থাকা সত্ত্বেও তিনি বেঁচে আছেন, তার চিকিৎসা চলছে, তাকে ভিভিআইপি মর্যাদা দেওয়া হয়েছে, এরকম এক ধরনের সাজানো নাটক করছে সরকার। বিএনপি নেতা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান কেন বলছেন, তিনি আজকেই একটি টক শোতে বলেছেন যে বেগম খালেদা জিয়া বেঁচে নেই, তাকে বাঁচিয়ে রাখার নাটক করছে সরকার। সরকারের এই নাটক করে লাভটা কি? কেন বিএনপির নেতা সাবেক সংসদ সদস্য এবং খুবই আলোচিত একজন ব্যক্তি, কখনো কখনো সমালোচিতও বটে, মেজর আক্তার কেন বলছেন যে তাদের নেত্রী বেঁচে নেই, সরকার তাকে বাঁচিয়ে রাখার নাটক করছে এবং এর মাধ্যমে তারেক রহমানকে জাতির কাছে বিতর্কিত করার একটা প্রয়াস সরকারের মধ্যে রয়েছে? আদতে তিনি কি বোঝাতে চাইলেন? বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন কি? এভারকেয়ার হাসপাতালের আশেপাশে হেলিকপ্টার ওঠানামা করবে, এই ধরনের বিবৃতি সরকারের পক্ষ থেকে যখন দেয়া হয়েছে, সরকারের এক ধরনের প্রস্তুতি রয়েছে নানা রকমের প্রেক্ষাপটে কুইক সিদ্ধান্ত নেয়ার, সেরকম প্রচারণা যখন সরকারের পক্ষ থেকে আমরা দেখছি, তখন মেজর আক্তার কেন বলছেন যে বেগম খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে নাটক করছে সরকার? চলুন একটু বুঝে দেখার চেষ্টা করে মেজর আক্তার আদতে কি বোঝাতে চাইলেন। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গত 23 তারিখ থেকে এভারকেয়ারে ভর্তি আছেন। গত 2-3 দিন থেকে এই আলোচনাই চলছে যে তাকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এরই মাঝে চীনা বিশেষজ্ঞ দল এসেছে, ইউকে ইউএসএ থেকে একাধিক বিশেষজ্ঞ দল এসেছে, আজকেও ইংল্যান্ডের বিশেষজ্ঞ ডাক্তার এসেছেন। সব মিলিয়ে তার চিকিৎসার সর্বোচ্চ চেষ্টা যখন করা হচ্ছে বলে সরকারের তরফ থেকে জানানো হয়েছে, এবং সরকার বেগম খালেদা জিয়াকে গতকালকেই ভিভিআইপি মর্যাদার প্রেক্ষাপটে এসএসএফ নিরাপত্তা দেওয়া শুরু করেছে। গত রাতের আগের রাতে এই ঘোষণাটা এসেছে, বেগম খালেদা জিয়াকে ভিভিআইপি মর্যাদা সরকার দিয়েছে এবং এসএসএফের নিরাপত্তা অর্থাৎ হাসপাতালে 3 স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। এরই মাঝে সরকার আরেকটা বিবৃতি দিয়েছে যে এভারকেয়ার হাসপাতালের আশেপাশের 2টি মাঠে সেনা এবং বিমান বাহিনীর হেলিকপ্টার ওঠানামা করবে। এটাকে যেন অন্য কোনোভাবে বিবৃতি কিংবা অন্য কোনোভাবে ব্যাখ্যা করার চেষ্টা করা না হয়, সরকারের পক্ষ থেকে সেরকম অনুরোধ করা হয়েছে। তারেক রহমান ফিরতে চাইলে 1 ঘন্টার মধ্যে তাকে ট্রাভেল পাস দেওয়া হবে, দেশের পক্ষ থেকে কোনো সমস্যা নেই তার ফেরার, এরকম ব্যাপার সরকার যখন বলছে, তখন মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান তিনি বলার চেষ্টা করছেন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে সরকার নাটক করছে। তিনি আজকেই বিকেলে একটা টক শোতে, একটা অনলাইন ইউটিউব চ্যানেলের টক শোতে এই দাবি করেছেন। বলেছেন আজকেও তিনি দেখতে গিয়েছিলেন, তার নিথর দেহটা শুধু তিনি দেখতে পেয়েছেন, কিন্তু তিনি সন্দেহ করছেন যে সেই দেহে আদৌ কোনো প্রাণ আছে কিনা। তাকে প্রশ্ন করা হয়েছিল, ডাক্তাররা বলছে যে তিনি চিকিৎসা নিচ্ছেন, তখন মেজর আক্তার বলেছেন যে কৃত্রিমভাবে হার্ট যখন আপনি ভেন্টিলেশনের মাধ্যমে হার্ট চালু রাখবেন, যতক্ষণ পর্যন্ত আপনি যন্ত্র দিয়ে হার্ট চালু রাখবেন ততক্ষণ পর্যন্ত শরীরে ইনজেকশন পুশ করা যায়, শরীর ইনজেকশন নেয়। যখন আপনি যন্ত্র অফ করে দেবেন, হার্টের কৃত্রিম যে পাম্প, সেই পাম্প যখন বন্ধ করে দেবেন তখন আর ইনজেকশন নেবে না। এটাই চিকিৎসা বিজ্ঞানের কথা। অর্থাৎ তিনি বলতে চাইছেন খালেদা জিয়া আর বেঁচে নেই। তিনি এটাও বলেছেন যে এখন আমাদের দোয়া করা উচিত যে মহান রাব্বুল আলামিন তিনি যেন খালেদা জিয়াকে বেহেশত নসিব করেন। এই ধরনের আলোচনা কেন তিনি আনলেন? কেন তার কাছে মনে হচ্ছে খালেদা জিয়া বেঁচে নেই কিন্তু সরকার তাকে বাঁচিয়ে রাখার নাটক করছে? তার ভাষ্যমতে তিনি বলতে চাইছেন যে গত 23 তারিখের হাসপাতালে ভর্তির পরে এই গত 4-5 দিন ধরে এই নাটকটা করা হচ্ছে যেন তারেক রহমানকে একটা ব্লেম দেওয়া যায়। যত সময়ক্ষেপণ হবে, তারেক রহমানের ফিরতে যত সময় দেরি হবে, তারেক রহমান ফিরতে যত দেরি করবেন, তারেক রহমানের সম্পর্কে মানুষের একটা নেগেটিভ চিন্তা তৈরি হবে যে মায়ের শেষ অবস্থাতেও তিনি মায়ের কাছে আসছেন না। এই মেসেজটা মানুষের কাছে দেওয়ার জন্য, তারেক রহমানের সম্পর্কে একটা নেগেটিভ মেসেজ তৈরি করার জন্য সরকার বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা নাটক করছে।
আবার তিনি এটাও বলেছেন যে বেগম খালেদা জিয়ার জন্য সরকার জান প্রাণ দিয়ে চেষ্টা করছে, তাকে ভিভিআইপি মর্যাদা দিয়েছে, বিশেষ সম্মান দিয়েছে, এসএসএফ নিরাপত্তা দিয়েছে। তারেক রহমানের ব্যাপারে বলছে যে তার ফিরতে কোনো সমস্যা নেই, যে কোনো সময় ট্রাভেল পাস দেওয়া হবে। এই কথাগুলো বলে জনগণের কাছে একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে সরকার যে আমরা বেগম খালেদা জিয়াকে বাঁচানোর দেখেন কীরকম প্রাণপণ চেষ্টা করছি। তিনি আদতে আওয়ামী লীগের 15 বছরে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে কারাবন্দী হয়ে এমন অবস্থায় চলে গেছেন যে তার আসলে শারীরিকভাবে কুলিয়ে ওঠা কিংবা তার এই মৃত্যুর দিকে ধাবিত করার কাজটা আওয়ামী লীগ করেছে। এবং তারেক রহমান দেশে ফিরতে পারছে না, তারেক রহমান দেরি করছে, এটাও এই সরকারের আন্তরিকতা থাকা সত্ত্বেও, আন্তরিকতা প্রচণ্ড আছে এই সরকারের, কিন্তু তারেক রহমানের দেশে না ফেরার পেছনে এতদিন মানে এই সরকার বলছে যে আমরা 1 ঘন্টার মধ্যে ট্রাভেল পাস দেব, তাহলে তারেক রহমান এতদিন ফেরেননি কেন? এই মেসেজটাও জনগণের কাছে সরকার দিতে চাইছে যে এটাও আওয়ামী লীগের জন্যই হয়েছে, আওয়ামী লীগ তাকে ফিরতে দেয়নি। সুতরাং এই সরকার পুরো গেমটা, পুরো জনরোষটা আওয়ামী লীগের দিকে যেন ঠেলে দেওয়া যায়, এটাকে নিয়ে যেন আওয়ামী বিদ্বেষী একটা অবস্থান তৈরি করা যায়, এই কাজটা করার জন্যই সরকার বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে নাটক করছেন। কিন্তু হঠাৎ করে বিএনপির এই নেতা, সাবেক সংসদ সদস্য, তিনি বিএনপিকে বিলং করেন, বেগম খালেদা জিয়াকে দেশমাতা বলে সম্বোধন করেন, তার কেন এরকম মনে হবে যে আওয়ামী লীগের ওপরে এই দায়গুলো চাপিয়ে দিতে চাইছে সরকার? আওয়ামী লীগের উপরে দায় যদি সরকার চাপিয়ে দিতে চায় এবং সেক্ষেত্রে যদি সরকার সফল হয়, তাহলে তো বিএনপি নেতা হিসেবে তারও খুশি হওয়ার কথা যে সমস্ত দোষটা আওয়ামী লীগের ওপরে গেল। তিনি এটাও বলেছেন যে 21 তারিখে সেনানিবাসে যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে এত লোকের মাঝে অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে যাওয়া, সেটাও তার স্বাস্থ্যের অবনতির জন্য একটা বড় কারণ ছিল। সেখান থেকেই ইনফেকশনটা ছড়িয়ে পড়েছে, নিউমোনিয়ার ইনফেকশনটা, এবং তারপরে 23 তারিখেই তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে খুবই খারাপ অবস্থায়। সেই কারণেই মানে ভিভিআইপি মর্যাদা দেওয়ার সাথে সাথে 3 বাহিনীর প্রধান ছুটে গেছেন তার সঙ্গে দেখা করতে, যেন সশস্ত্র বাহিনী উপরেও এই ধরনের কোনো যে আলোচনাটা উঠেছে, ওই অনুষ্ঠানে যাওয়া কেন্দ্রিক নেগেটিভ আলোচনা উঠেছে, সেই ব্যাপারগুলো যেন আর না থাকে, সেই কারণে 3 বাহিনীর প্রধান ছুটে গেছেন তার দিকে। অর্থাৎ মেজর আক্তার মূলত দাবি করতে চাইছেন যে খালেদা জিয়া আরও 2-3 দিন আগেই মারা গেছেন, তিনি বেঁচে নেই, কিন্তু তার মানে তিনি জীবিত আছেন, তার চিকিৎসা চলছে, সরকার একেবারে লাগামহীনভাবে চেষ্টা করে যাচ্ছে, সর্বোচ্চ চেষ্টা করছে, এবং তাকে ভিভিআইপি মর্যাদা দিয়েছে। শেষ সময়ে তাকে হাসপাতালের মানে ভেন্টিলেশনে রেখে ভিভিআইপি মর্যাদা দিয়ে জনগণের কাছে একটা মেসেজ দিতে চাইছে, দেখো বিএনপির জন্য কিংবা খালেদা জিয়ার জন্য আমরা কত কিছু করছি, অথচ আওয়ামী লীগ এই বিএনপির নেত্রীকে নির্যাতন করে, শোষণ করে, নিষ্পেষণ করে একেবারে শেষ করে দিয়েছে। এই বার্তাগুলো জনগণের কাছে পৌঁছানোর জন্য সরকার এটা করছে। তিনি এটা বলতে চেয়েছেন যে খালেদা জিয়ার সম্পর্কে যদি নেগেটিভ খবর যদি 2-3 দিন আগে ছড়িয়ে পড়তো কিংবা নেগেটিভ খবরটা সত্যিই যদি দেয়া হতো, তাহলে একটা জনরোষ তৈরি হতো এবং এই পুরো জনরোষটা সরকারের উপরে যেত। এই সরকারের উপরে জনরোষটা যেন না যেতে পারে, সেই কারণে সরকার এটা নিয়ে একটা নাটক করছে। এখন আসি যে মেজর আক্তার এই কথা কেন বলছেন। এখন ব্যাপার হচ্ছে যে খালেদা জিয়ার ফিজিক্যাল কন্ডিশন নিয়ে অনেকেই অনেক ধরনের প্রোপাগান্ডা করছেন, নানা দিকে নানা রকমের প্রোপাগান্ডা চলছে। আওয়ামী যারা অ্যাক্টিভিস্ট তারা এরকম প্রোপাগান্ডা করছেন যে তিনি আদতে মারা গেছেন, কিন্তু তাকে 16ই ডিসেম্বর পর্যন্ত বাঁচিয়ে রাখা হবে। 16ই ডিসেম্বরে বিজয় দিবসের দিন খালেদা জিয়ার মৃত্যুর খবরটা ঘোষণা করা হবে, যেন বিজয় দিবসের যে উৎসব, যে আয়োজন, সেই আয়োজনটা করা না লাগে। বিজয় দিবসটা যেন বাংলাদেশে একটা শোকের দিন হিসেবে মানে পরিণত হয় এবং শোকের দিন হিসেবে আজীবন যেন মানে পালিত হয়, এরকম আওয়ামী অ্যাক্টিভিস্টরা এরকম প্রচার করছে। আওয়ামী অ্যাক্টিভিস্টরা এটা প্রচার করতেই পারেন, কিন্তু বিএনপির একজন সাবেক সংসদ সদস্য, বিএনপির নেতা, জাদ্রেল নেতা, তিনি খালেদা জিয়া সম্পর্কে কেন প্রোপাগান্ডা ছড়াবেন? যদি মেজর আক্তারের এই ভাষ্যগুলো আমরা প্রোপাগান্ডা হিসেবে দেখি, খালেদা জিয়াকে নিয়ে নানা ধরনের প্রোপাগান্ডা হচ্ছে, হবে, তারেক রহমানকে নিয়ে নানা রকমের প্রোপাগান্ডা হচ্ছে, হবে, এই সব কিছুর মাঝে আদতে সত্যটা কি? বেগম খালেদা জিয়াকে নিয়ে সত্যিই কি কোনো অন্য ধরনের রাজনীতি হচ্ছে, কিংবা তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সত্যিই কি কোনো নাটক হচ্ছে?
মেজর আক্তারের ভাষ্য যদি আমরা মানে কিছু অংশও সত্য মনে করি, তাহলে তারেক রহমানের ফেরা নিয়ে নাটক হচ্ছে, এটাই মানে প্রতীয়মান হয়। কিন্তু সরকার তারেক রহমানের ফেরা নিয়ে নাটক কেন করবে? মানে এই কিছুদিন আগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বললেন যে বাংলাদেশে 111-এর সময় 2008-এর যে 111 7-8-এর সেই সময়ে যে -2 ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করা হয়েছিল সেটা তখন সাকসেসফুল হয়নি। এখন আবার এই সময়ে এসে -2 অথবা -4 এই তকমাটা, এই তত্ত্বটা প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে। তাহলে কি এর মাধ্যমে তারেক রহমানকে রাজনীতি থেকে মাইনাস করা, তাকে বাইরে রাখা এবং জিয়া পরিবার, মুজিব পরিবার, এই দুই পরিবারকে বাইরে রাখার যে কথাবার্তা চতুর্দিকে চলছে সেটার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় মেজর আক্তারের এই আলোচনার মাধ্যমে? কিন্তু আমার কেন যেন মনে হয় সব মিলিয়ে যে মেজর আক্তার একটু বেশিই বলছেন। কারণ মানে এত মানুষ, এত বিদেশি চিকিৎসক, সেখানে আমেরিকার চিকিৎসক, ইংল্যান্ডের চিকিৎসক, চীনের চিকিৎসক, বাংলাদেশের বাঘা সব চিকিৎসক, আমি বাদ দিলাম বাংলাদেশের সমস্ত চিকিৎসক না হলে বায়াসড হয়ে সরকারের কথা শুনতে বাধ্য হলো, কিন্তু বিদেশি চিকিৎসকরা তারা কিভাবে সরকারের করা নাটকে সায় দেবে? তারা কেন এটা প্রকাশ করবে না? তারা কেন চিকিৎসা চালিয়ে যাবে? তারা কেন চিকিৎসা শেষ করে যদি ব্যাপারটা যদি ক্লোজই হয়ে যায় তারা কেন দেশে অবস্থান করবে? তারা কেন চলে যাবে না? এই প্রশ্নটা তো প্রাসঙ্গিকভাবে আসে। তাহলে কি চীনের ডাক্তার দল, আমেরিকার ডাক্তার দল, ইউকের ডাক্তার দল সবাইকে কিনে নেওয়া সম্ভব হয়েছে? এতই কি সহজ পৃথিবী? এই আলোচনাগুলো আমার মনে হয় যে রাজনীতিকে মানে দীর্ঘমেয়াদী একটা সময়ের জন্য কলঙ্কিত করবে, রাজনীতি বিতর্কিত হবে এবং এই ব্যাপারগুলো আমার মনে হয় মেজর আক্তার যে ব্যাপারগুলো বলছেন সেই ব্যাপারগুলো সত্য না হওয়াটাই আমাদের দেশের জন্য মঙ্গল, রাজনীতির জন্য মঙ্গল। কারণ বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে এবং জীবন মৃত্যু নিয়ে যদি সত্যিই সরকার নাটক করে তাহলে এর পরিণতি আমাদেরকে ভবিষ্যতে কোনো না কোনো সময় ভোগ করতে হবে। বেগম খালেদা জিয়ার বিপক্ষ দল যারা রয়েছেন, বিপক্ষ শক্তি যারা রয়েছেন, তারা নানাভাবে ট্রল করবেন, এটা করবেন, ওটা করবেন, গুজব রটাবেন, প্রোপাগান্ডা ছড়াবেন, সেটা ঠিক আছে। কিন্তু মেজর আক্তার যখন বলেন যে বেগম খালেদা জিয়া বেঁচে নেই, তাকে যেন মহান রাব্বুল আলামিন বেহেশত নসিব করেন, সেই দোয়াটা আমাদের করা উচিত। আবার শেষ বেলায় এটাও বলেন যে তারপরেও আমরা প্রত্যাশা করব তিনি আমাদের মাঝে ফিরে আসুন। এটা কি চটকদার মানুষকে খাওয়ানোর জন্য কথা, মানে নিজেকে আলোচনায় আনার জন্য কথা? নিজেকে আলোচনায় আনার জন্য এই ধরনের কথা বলে পুরো দলকে বিপদের মুখে ফেলছেন কিনা? সরকারকে বিতর্কিত করতে গিয়ে পুরো দলকেই বিতর্কিত করে ফেলছেন কিনা? আবার নিজের দলের নেতাদের সম্পর্কেও তিনি বলছেন যে ডাক্তার জাহিদ সহ অন্যরা এমন বিবৃতি দিচ্ছে যে সরকার সবসময় যোগাযোগ রাখছে, সরকার এটা করছে, সরকার ওটা করছে, যেন সরকারের পক্ষে সাফাই গাওয়ার একটা চেষ্টা তারা করছেন, যেন সরকারের গায়ে কালিমা না লাগে। তার মানে বিএনপির সঙ্গে সরকারের এক ধরনের সমঝোতা হয়েছে। এই যে মানে কখনো কখনো স্ববিরোধী কথা, নিজের বিরুদ্ধে কথা মতামত দেয়া, এই ব্যাপারগুলো আমার মনে হয় যে বিএনপির জন্য কোনো সুফল বয়ে আনবে না, সংকট আরও ঘনীভূত হবে। এখন বোধহয় আমাদের কনসার্নটা এটাই হওয়া উচিত যে তারেক রহমান বাংলাদেশের সরকারের সিগন্যাল সত্ত্বেও কেন ফিরছেন না, ফিরতে কেন দেরি করছেন, তারেক রহমানের ফেরা নিয়ে কেন বিএনপি নেতারা বিভিন্নজন বিভিন্ন রকমের মন্তব্য করছেন, আদতে সংকটটা কোথায়? দেশের কারণেই তিনি ফিরতে পারছেন না এইটা সত্য, নাকি বিদেশি শক্তির এখানে কোনো হাত রয়েছে যে কারণে দেশের সরকার চাইলেও তার পক্ষে ফেরাটা সহজ হচ্ছে না? দর্শক, আপনার কি মনে হয় এত কিছুর মধ্যে আদতে সত্যটা কোথায় লুকিয়ে রয়েছে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সেটি হলো এই মুহূর্তে সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক নেতা, রাজনীতিবিদ আমাদের দেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তার সিসিইউ কিংবা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি থাকা একটি বেসরকারি হসপিটালে, এটি সবচাইতে বেশি আলোচিত হচ্ছে সারা দেশে, সর্বমহলে। তো প্রিয় দর্শক, আমি মেনশন করলাম যে এই মুহূর্তে দেশের সবচাইতে জনপ্রিয় রাজনীতিবিদ বা রাজনৈতিক ব্যক্তিত্ব, এতে কারো হয়তো আপত্তি থাকতে পারে যে আমার কাছে কি প্যারামিটার আছে যে আমি এমন একটি সিদ্ধান্তে পৌঁছতে পারলাম যে খালেদা জিয়ার সবচাইতে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। আসলে এইটি যে কারো কাছে সুস্পষ্ট হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘাটাঘাটি করলে, কিংবা বিভিন্ন জাতীয় দৈনিকগুলো কিংবা অনলাইন পোর্টালগুলো, নিউজ পোর্টালগুলো, সেখানে খালেদা জিয়ার সম্পর্কিত, তার অসুস্থতা সম্পর্কিত যেসব খবর চাপা হচ্ছে সেই সব খবরে কমেন্টসগুলো দেখলে বোঝা যাবে অন্য কোনো জরিপ দরকার হবে না। আর এর আগে থেকেই কারো ভালো লাগুক আর না লাগুক, এটি সত্যি কথা, বাংলাদেশে গত কয়েক বছরে বেগম খালেদা জিয়ার বাংলাদেশে একটি ইউনিভার্সাল অ্যাকসেপ্টেবিলিটি গড়ে উঠেছে। বাংলাদেশের ভেতরে ইউনিভার্সাল বলছি, বৈশ্বিক করতে বলছি না, একটি সর্বাত্মক গ্রহণযোগ্যতা তার তৈরি হয়েছে দেশের ভিতরে।
এই বিষয়ে কারো কোনো সন্দেহ থাকার কথা না। বিভিন্ন কারণে সেটি হয়েছে। তার আপসহীন ভূমিকা অতীতে আন্দোলন সংগ্রামে, তার আপসহীন নেত্রী একটি খেতাব তার নামের আগে কিন্তু জুড়ে গিয়েছে, কেউ দেয়নি, হয়ে গেছে এটি। আর এইটি আমরা দেখেছি সকল নির্যাতন জুলুমের মুখে তিনি কখনো দেশ ছেড়ে যেতে রাজি হননি। তিনি চাইলে কিন্তু এদেশে যখন 1-11 হলো তখন তিনি চাইলে দেশের বাইরে চলে যেতে পারতেন মুচলেখা দিয়ে যে আমি আর এখানে আসবো না, বাংলাদেশের রাজনীতি করবো না, এবং বিদেশে তার জীবনটি আরামেই কেটে যেতে পারতো, কোনো সমস্যা হতো না। অনেকের হয়েছে, বিভিন্ন দেশের এরকম রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, রাজাবাদ ছাড়া রাজনীতিবিদেরা বিদেশে একেবারে ফর এভার এক্সাইলে চলে গিয়েছেন, সেখানে তাদের জীবন কেটেছে। তো খালেদা জিয়ার ক্ষেত্রে এটি করতে পারতো, বাট তিনি এটি আমলই নেননি, কখনোই না। সব নির্যাতন জুলুমের মুখেও তিনি বাংলাদেশেই থেকেছেন, বাংলাদেশে আন্দোলন করেছেন, গণমানুষের পক্ষে কথা বলেছেন, এবং এখনও তিনি ডাকলে বাংলাদেশে সব রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, কোনো কারণে তিনি যদি ডাকেন, দলমত নির্বিশেষে ডান বাম যে কোনো পন্থার রাজনীতিবিদেরা তার ডাকে সাড়া দেবেন। তিনি চাইলে তাদের একসঙ্গে করতে পারবেন, তাদের কোনো বিষয়ে অ্যাপ্রোচ করতে পারবেন, এবং তাদের সেই অ্যাপ্রোচটি রক্ষা করবার সম্ভাবনা বেশি, এমন একটি অবস্থানে কিন্তু তিনি আছেন। তো তার যে অসুস্থতা, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ, আসলে কারাগারেও বহু সময় কাটিয়েছেন, আর যেই ঠুনকু বিষয়ে তাকে কারাবাস করতে হয়েছে বা যেই পরিমাণ ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে, সেটি হাস্যকর। বাংলাদেশের মতো দেশে হাস্যকর। বাংলাদেশ কোনো ফিনল্যান্ড না, আর রাতারাতি বাংলাদেশের গভর্নেন্স বা শাসন ফিনল্যান্ডের মতো হয়ে যাবে না। অতীতে আমি আপনাদের সঙ্গে একটি এপিসোডে শেয়ার করেছিলাম, ফিনল্যান্ডের একজন প্রধানমন্ত্রী, লেডি প্রধানমন্ত্রী, কয়েক বছর আগের কথা। তো তিনি হঠাৎ তার দপ্তরে চিঠি পেয়েছিলেন সরকারের অডিট ডিপার্টমেন্ট থেকে, যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনার পরিবার এবং আপনি সরকারি টাকায় নাস্তা খাচ্ছেন সকালে, অনেক দিন হয়ে গেছে, বছরখানিক হয়ে গেছে নাস্তা খাচ্ছেন, এটি বেআইনি এবং এটি ক্ষমতার অভাব ব্যবহার। এই টাকায় আপনি নাস্তা খেতে পারবেন না, আপনার বেতনের টাকা আপনাকে খরচ করতে হবে। তো নাস্তা খাওয়া বাবদ আপনার এত টাকা খরচ হয়েছে, এই টাকা সরকারের কোষাগারে আপনাকে ফেরত দিতে হবে। কীভাবে দেবেন জানান, আর চিঠির উত্তর না দিলে, অ্যাকশন না নিলে আমরা আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তো কিস্তিতে ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী, লেডি প্রধানমন্ত্রী সেই টাকাটি শোধ করেছিলেন। নাস্তা খাওয়ার অপরাধে যে টাকা তার জরিমানা হয়েছিল, জরিমানা না, নাস্তা খাওয়ার খরচটি তাকে দিতে হয়েছিল, জরিমানা করা হয়নি। তো বাংলাদেশ ফিনল্যান্ড না। তাই বলছিলাম আর কি, যে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে ঠুনকো 2-3-4 কোটি টাকার বিষয়ে যে জিয়া অরফানেজ ট্রাস্ট নামে যে মামলাটি বা যে দুর্নীতির অভিযোগ আনা হয়েছিল, ফালতু, হাস্যকর, একেবারে এটি বিবেচনায় আনা যায় না আসলে আমাদের মতো দেশে। আর যিনি এই কাজ করেছিলেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগ। বিপরীতে খালেদা জিয়ার 2-3-4 কোটি টাকার অনিয়ম, এটি দুর্নীতিও বলা যাবে না, সরাসরি অনিয়ম। এই 2-3-4 কোটি টাকার অনিয়মে বেগম খালেদা জিয়ার জীবন এখন সংকটাপন্ন, এখন থেকে না, বহু বছর থেকে তার জীবন সংকটাপন্ন। জুলুম নির্যাতনের কোনো শেষ নেই। তো এই অপরাধ কয়েক হাজার গুণে বাড়িয়ে করেছে শেখ হাসিনা এবং তার চাকর বাকরেরা, তার দাসেরা। এর মধ্যে তাদের মধ্যে অনেক পিএইচডি হোল্ডারও ছিলেন, বিদেশে 2-3-4টা পিএইচডি অনেকের আছে। তো এই সেবা দাসেরা, এই কৃত দাসেরা শেখ হাসিনার হুকুমে তাকে খালেদা জিয়াকে ভোগান্তির জন্য যত রকমের ব্যবস্থা আছে সব তারা নিয়েছিলেন। আর বিপরীতে তারা হাজার হাজার কোটি টাকা, লক্ষ কোটি টাকা কামিয়ে পাচার করে, অবৈধভাবে ইনকাম করে, রাষ্ট্রকে ফতুর করে বিদেশে পাচার করে দিয়েছেন, এবং অনেকেই বিদেশে পালিয়ে আছেন এখন। তো সেই অসভ্য কুলাঙ্গারেরা খালেদা জিয়াকে স্টিগমাটাইজ করবার চেষ্টা করেছিলেন। তো যাই হোক, এবং সেই কারাগারে থাকা অবস্থায় বহু বছর থেকে অভিযোগ উঠছে যে বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হচ্ছে। আর এইটি একটি প্রচলিত বিষয়, অতীতেও এগুলো হয়েছে, বহু আগে থেকে এগুলো হয়েছে, পৃথিবীতে অনেক জায়গায় হয়েছে। রাজনীতিবিদদের স্লো পয়জনিং করা হতো, একবারে বিষ দিয়ে মেরে ফেলা হতো না, তাহলে তো বিষয়টি ধরা পড়ে যাবে। আস্তে আস্তে দেওয়া হতো কিছু বিষ জাতীয় কোনো পদার্থ, পয়জানাস কোনো কিছু, যেটি সেবন করলে তারা একসময় মৃত্যুর কোলে ঢলে পড়তেন। তবে আস্তে আস্তে ঘটতো, কয়েক বছরের বিষয়টি ঘটতো, একবারে ঘটতো না। স্লো পয়জনিং করে সিস্টেমটিকে। তো বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হচ্ছে, এরকম কথা কিন্তু চালু আছে। সাধারণ মানুষ এটি নিয়ে কথা বলেছেন, অনেকে বলেন। তো ইন্টারেস্টিংলি আজ বিএনপির 2জন নেতৃস্থানীয় ব্যক্তি এই বিষয়ে কথা বললেন। বেগম খালেদা জিয়া কারান্তরীণ থাকা অবস্থায় তাকে যে স্লো পয়জনিং করা হচ্ছে বা আওয়ামী লীগের পক্ষ থেকে হাসিনার নির্দেশে করা হয়েছে, সেই বিষয়ে আজ কথা বললেন বিএনপির 2জন নেতৃস্থানীয় ব্যক্তি, এবং তারা হলেন সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী। তিনি আজ সকাল 11টার দিকে চট্টগ্রামের হাটহাজারীতে, সেখানে 8 নম্বর ওয়ার্ডে একটি প্রাইমারি স্কুলে বক্তব্য রাখছিলেন। বিএনপি পরিবারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থান উত্তরে যারা শহীদ হয়েছিলেন, আহত হয়েছিলেন, তাদের সাহায্য সহযোগিতা করবার জন্য, তাদের পাশে দাঁড়াবার জন্য আমরা বিএনপি পরিবার নামে একটি সংগঠন আছে, সেই সংগঠনের আয়োজনে একটি অনুষ্ঠান হচ্ছিল। সেখানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন রুহুল কবির রিজভী। সেখানে তিনি অনেক কথার ভিড়ে এই কথাটি মেনশন করলেন যে খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছে, এই জন্য তার স্বাস্থ্যের অবস্থার এত অবনতি ঘটেছে। আর আজই অপরাহ্নে 1টা-1:30টার দিকে মির্জা আব্বাস, তার বিষয়ে আমার অনেক আপত্তি আছে, মির্জা আব্বাস খুব ক্লিন লোক না। তো আমি অনেক এপিসোডও তাকে নিয়ে বানিয়েছি, কি বলেন না বলেন তার কথার কোনো ঠিক নেই। বাট এই কথাটি তারা দুজনই শুধু বলেননি, সারা দেশের মানুষ বলছে, আসলে অতীতেও বলেছে। মির্জা আব্বাস উল্লেখ করলেন একটি রেফারেন্স দিয়ে
যে বছর কয়েক আগে এক ভারতীয় সাংবাদিক তাকে বলেছেন যে আপনারা খালেদা জিয়াকে নিয়ে তো বাড়াবাড়ি করছেন কেন, বা তাকে নিয়ে আন্দোলন সংগ্রাম করে তুলবার স্বপ্ন কেন দেখছেন, তিনি তো আর 2 বছর বেঁচে আছেন। এক ভারতীয় সাংবাদিক মির্জা আব্বাসকে নাকি বলেছিলেন। তিনি জানতে চাইলে, কারণ জানতে চাইলে এরকম ভবিষ্যৎবাণীর, তখন সেই সাংবাদিক তাকে জানিয়েছিলেন বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হচ্ছে এবং একটা পর্যায়ে 2-3 বছরের মধ্যে তিনি মারা যাবেন। তো আজই এই 2 নেতা এই কথাটি উল্লেখ করলেন। তো সম্প্রতি বেগম খালেদা জিয়া অনেক দিন পরে হাসিনা জয় বাংলা হওয়ার পর লন্ডনে গিয়ে চিকিৎসা নিয়ে আসলেন। তো আমার ধারণা লন্ডনে যখন চিকিৎসা তিনি নিয়েছেন তার কম্প্রিহেন্সিভ ডায়াগনস্টিক টেস্টিং হয়েছে, অল বডি চেক আপ হয়েছে। তো এরকম কোনো বিষয়, স্লো পয়জনিংয়ের কোনো বিষয় সেখানে ডাক্তাররা পেয়েছিলেন কিনা বিশেষজ্ঞরা। আমি তো মেডিকেল পার্সোনালিটি না, এই লাইনের কেউ না, তো আমার জানাও নেই বিষয়টি আসলে। বা স্লো পয়জনিংয়ের বিষয়টি ধরবার জন্য ভিন্ন কোনো টেস্টিং থাকতে পারে, হয়তো প্রসিজার আলাদা হবে, হয়তো আমি জানি না সেটি। যাদের এই বিষয়ে ভালো ধারণা আছে তারা বলতে পারবেন। বা নিয়মিত রক্তের যেসব টেস্ট করা হয়, আমরা যেগুলো সাধারণ বুঝিতে বুঝি, ডাক্তারের কাছে গেলেই বলে সিবিসি এইসব জিনিস টেস্ট করতে বলে ব্লাডের। তো এইসব টেস্টে অনেক সময় বিষয়টি নাও ধরা পড়তে পারে, বা ডাক্তার হয়তো প্রয়োজনই মনে করেননি যে একটি স্লো পয়জনিংয়ের টেস্ট করতে হবে। তো এটি আলোচনা করছি এই জন্যে, ভবিষ্যতে বিএনপির হাইকমান্ড, আমি তারেক জিয়া থেকে শুরু করে বাকি সবাইকে বলবো এই বিষয়টি মাথায় রাখতে হবে। সুযোগ পেলে যদি এমন হয় যে বিষয়টি এড়িয়ে গেছে, কোনোভাবে এড়িয়ে যাওয়া হয়েছে, স্লো পয়জনিংয়ের বিষয়টি টেস্টিংয়ে আসেনি বা টেস্টিং করতে দেয়াই হয়নি বা আলোচনায় আসেনি, না হয়ে থাকলে এবং মেডিকেলি পসিবল হলে এই বিষয়টি যাতে করা হয়। ফলে বহুদিনের যে জল্পনা আমরা শুনছি সেই বিষয়ে হয়তো আমাদের ধারণা পরিষ্কার হবে। হয় তিনি এটির শিকার হয়েছেন, না হলে বিনা কারণেই হাসিনাকে আমরা অপবাদ দিচ্ছি, যদিও অপবাদ পাবার 1 মিলিয়ন কর্ম হাসিনা করে রেখেছেন। তো স্লো পয়জনিং হত্যা চেষ্টা, হত্যা তো আর করেননি, হত্যাই তো করেছেন সরাসরি, তিনি অসংখ্য মানুষকে হত্যা করেছেন। আমি বলবো খুনি হন্তারক একজন, সবচাইতে নৃশংস স্বৈরাচারী। পৃথিবীতে আরও বহু দেশে স্বৈরাচারী দেখেছি, কিন্তু আমাদের সময় এতটা নৃশংস স্বৈরাচারী, তা আবার লেডি ডিক্টেটর আমরা কেউ দেখেছি বলে আমাদের মনে পড়ছে না আসলে। তো যাই হোক, তো স্লো পয়জনিংয়ের বিষয়টি ভবিষ্যতে আমরা জানতে পারবো আসলে কি হয়েছে, বাট এটি আলোচনায় থাকা দরকার আছে এবং এই বিষয়ে একটি পরীক্ষা নিরীক্ষা করার দরকার আছে ফার্দার। তো এই গেল তার শারীরিক অবস্থা। আর সারা দেশের মানুষ, ধর্মীয় ব্যক্তিত্ব থেকে শুরু করে বাংলাদেশের খুব জনপ্রিয় তরুণদের মধ্যে বিশেষভাবে ধর্মীয় বক্তা জনাব মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে ডান বাম নির্বিশেষে সব দলের নেতা কর্মী, প্রধান উপদেষ্টাবৃন্দ, উপদেষ্টা পরিষদের মিটিংয়ে মিলাদ হয়েছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু স্পেশালি দোয়া করেছেন, পত্রিকায় এসে দেখলাম, সবাই প্রার্থনা করেছেন দলমত নির্বিশেষে, বাম ডান কিচ্ছু ছিল না এখানে। সব এক হয়ে গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন দেশব্যাপী দেশের মানুষ, এবং তার জন্য দোয়া করেছেন, এবং অবিরাম তার জন্য দোয়া করা হচ্ছে সব জায়গায়। তো এটি একটি চমৎকার বিষয়। এরকম আমরা আগে খুব একটা দেখিনি বাংলাদেশে, এরকম নজির কোনো রাজনীতিবিদের ব্যাপারে এরকম আকুতি বাংলাদেশের মানুষের। তার দীর্ঘায়ু কামনা করে, তার সুস্থতা কামনা করে যে দোয়া আলোচনা চলছে, সেটি অসাধারণ, অসাধারণ, অস্বাভাবিক এবং আসলে অভিভূত হওয়ার মতো বিষয়। যে কাউকে আবেগ আপ্লুত করে দেয় বিষয়টি, চমৎকার একটি বিষয়। তো নিশ্চয়ই তার এমন কোনো কাজ আছে, দেশে তার কোনো পারফরমেন্স দেশের মানুষ পছন্দ করেছেন, অতিথি পছন্দ করেছিলেন, না হলে এই পরিমাণ ভালোবাসা মানুষের কাছ থেকে, এই পরিমাণ দোয়া, এই পরিমাণ শুভকামনা ভাবার কথা না। এটি এমনি এমনি ঘটে না, এটি কোনো অলৌকিক বিষয় না যে এমনি ঘটে গেছে হঠাৎ করে উপর থেকে, না, এরকম না। তিনি এটি আর্ন করেছেন, অর্জন করেছেন। তো আমিও আমার মতো করে আমার দিক থেকে তার সুস্বাস্থ্য কামনা করছি, তার আশু রোগ মুক্তি কামনা করছি। মহান রাব্বুল আলামিন যাতে তাকে সুস্থ করেন, আবার আমাদের মধ্যে ফিরিয়ে দেন, তাকে দীর্ঘায়ু দান করেন। এর বাইরে এখন যে বিষয়টি নিয়ে কথা বলতে চাইবো সেটি হলো জনাব তারেক রহমানের দেশে ফেরা। আমার চ্যানেল থেকে আমি আগে 1-2টি এপিসোড এই বিষয়ে করেছি, রিসেন্টলিও করেছি একটি এপিসোড। আমি বলেছিলাম যে তারেক রহমান দেশে আর আসছেন না নির্বাচনের আগে, আমার আশঙ্কা আমি ব্যক্ত করেছিলাম। তো স্ট্রেঞ্জলি আজ সকালেই তারেক রহমান 9টার দিকে তার ভেরিফাইড ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন। সেই পোস্টে তিনি উল্লেখ করেছিলেন, আমি যে সংখ্যাটি ব্যক্ত করেছিলাম এরকমই দেখলাম, যে তার আশার বিষয়টি এখনও ধোঁয়াশাপূর্ণ, ঘোলাটে এবং অনিশ্চয়তায় ভরপুর, আনসার্টন পুরো বিষয়টি। কেন তিনি ব্যাখ্যা করেছেন। তো তিনি বলেছেন যে অন্য 5-10টি সন্তানের মতোই তারও মায়ের স্নেহ স্পর্শ পেতে ইচ্ছে করে এই টালবাটাল সময়ে, সংকটময় মুহূর্তে তিনিও কোনো ব্যতিক্রম না, অন্য 5-10 জন সন্তানের মতোই তিনি। তার পোস্টটি পড়লে আসলে যে কেউ ইমোশনাল হবেন, এটি স্বাভাবিক। তো তিনি তার মায়ের সান্নিধ্য বাবার কথা বলেছেন, প্রকাশ করেছেন তার আবেগ, যে কাউকে স্পর্শ করবে এটি। তো একই সঙ্গে তিনি আবার তিনি বলেছেন ব্যাখ্যায় যে কেন তিনি আসছেন না। তো তিনি বলেছেন যে তার একক সিদ্ধান্তের উপর অনেক কিছু নির্ভর করে না, এবং বাই দ্য ওয়ে তার যে পোস্ট চমৎকার বাংলা। আমি আগেও আমার এপিসোডে একবার বলেছি, জনাব তারেক রহমানের ভালো দিকগুলোর মধ্যে একটি হলো তিনি চমৎকার বাংলায় কথা বলেন, গুছিয়ে কথা বলেন। আমি এখনকার রাজনীতিবিদদের মধ্যে অনেকের মধ্যে এই গুণটি দেখি না। অনেকেই বক্তব্য রাখেন, নিজেকে বক্তা বলেন, আলোচক বলেন, আমার মাঝে মাঝে খুব অরুচি হয়। তারা যখন কথা বলেন তাদের ঠিক নেই অনেকেরই। আর অন্য অনেক সমস্যা আছে, গুরুচণ্ডালিত আছেই, সাধুচরিতের মিশ্রণ যাচ্ছে, তাই বাংলায় কথা বলেন, যদিও তারা উচ্চশিক্ষিত। বাই দ্য ওয়ে আমি এখানে বলে রাখি, আমি কিন্তু গণমানুষের ভাষাকে ভালোবাসি। আমি আপনাদের সঙ্গে যেই ভাষায় কথা বলছি, আমি যখন আমার চাঁদপুরে, আমার গ্রামের বাড়িতে, আমার মতলব দক্ষিণ উপজেলায়, আমার গ্রামের নাম কাচিয়ারা, আমি যখন সেখানে যাবো, আমি কিন্তু এই ভাষায় কথা বলবো না, আমি আমার মানুষের ভাষায় কথা বলবো, তাদের সঙ্গে মিশে যাবো। বাট আপনারা যারা আমাকে শুনছেন, সহ্য করছেন, তারা এক একজন এক এক জেলার, আমি কি করে আমার আঞ্চলিক ভাষা আপনাদের উপর চাপিয়ে দিই? বা গুরুচণ্ডালি কি করে হতে পারে? আমি একজন আলোচক বলে যদি নিজেকে দাবি করি বিশ্লেষক, গুরুচণ্ডালি হতে পারে না আমার ভাষা, এটি অ্যাকসেপ্টেবল না।
তো তাই অন্যদের বক্তব্য শুনলে আমার অরুচি হয় বেশিরভাগ ক্ষেত্রে। আমি খুব এই বিষয়ে খুব একটু বলতে পারেন অ্যালার্জিক আসলে। তো জনাব তারেক রহমান এই গুণটি তার আছে চমৎকার, তার শব্দ চয়ন, বাক্য গঠন, ডেলিভারি তার, এবং তিনি বেশ সিলেক্টিভ বাক্য শব্দ চয়নের ক্ষেত্রে। তো চমৎকার বাংলায় তিনি সেই পোস্টটি দিয়েছেন এবং সেখানে ব্যাখ্যা করলে যা দাঁড়ায়, সরলীকরণ অর্থ এরকম দাঁড়ায়, সরলীকরণকৃত অর্থ যে তিনি বলেছেন যে আইটি আমার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না বা আমার একক নিয়ন্ত্রণের বিষয়টি নেই, এমন একটি বক্তব্য তিনি রেখেছেন। তো ওটাতে কিন্তু আরও নতুন করে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। অতীতেও আমি বিভিন্ন সময় বলেছি যে অন্তর্বর্তীকালীন সরকারকে পরিষ্কার করতে হবে বিষয়টি, বা বিএনপি হাইকমান্ডকে পরিষ্কার করতে হবে তারেক রহমান কেন আসতে পারছেন না, কোন সে বাধা, কোন জিনিসটি তাকে আটকে রাখছে। তো আজ যখন 9:15টার দিকে তারেক রহমান তার পোস্টে বললেন যে কিছু বিষয় আছে তার নিয়ন্ত্রণের বাইরে এবং তার একক সিদ্ধান্তের উপর নির্ভর করে না, তখন নতুন করে কিন্তু আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সৃষ্টি হয়েছে। কারো কারোর মধ্যে এরকম আলোচনা দেখা গেল যে নিশ্চয়ই সরকার তাকে আসতে দিচ্ছে না, যে কথাটি সরকার প্রকাশ করছে না, সরকার পাবলিকলি বলছে না, বা তারেক রহমানকে হুমকি দিয়ে রেখেছে বা ভয় দেখিয়ে রেখেছে যে আসলে গ্রেপ্তার হবে বা তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে কিংবা তাকে নিরাপত্তা দেওয়া হবে না, এরকম বিষয় থাকতে পারে। আর সরকার সেটি পাবলিকলি বলছে না। আর সেই আতঙ্কে বা সেই গ্রিন সিগন্যাল সরকারের কাছ থেকে না পেয়ে তারেক রহমান আসছেন না। স্পেকুলেশন বা জল্পনাগুলোর মধ্যে এটি একটি, এবং আজ এটি কিন্তু জোরালো হচ্ছিল তারেক রহমানের পোস্টের পর। তাই সরকারিভাবে আমি বলবো সরকার বাধ্য হয়েছে। শফিকুল আলম, প্রধান উপদেষ্টার প্রেস সচিব, প্রেস সেক্রেটারি শফিকুল আলম, তিনি তার ফেসবুক পোস্টে বিষয়টি ক্লিয়ার করেছেন। অত্যন্ত পরিষ্কার ভাষায় তিনি বলেছেন যে সরকারি তরফ থেকে কোনো বাধা নেই, তিনি আসতে পারেন, কোনো ঝামেলা নেই, তার মামলাগুলো উঠে গেছে, তাই তিনি আর এখন সাজাপ্রাপ্ত আসামি নন যে আসলে গ্রেপ্তার হবেন এরকম কিচ্ছু নেই। তিনি পরিষ্কার করেছেন, একেবারে পরিষ্কার, চাইতে পরিষ্কার আর কিছু হয় না আসলে, খুবই ট্রান্সপারেন্ট, খুবই ক্লিয়ার, সবাই দেখলে বুঝতে পারবেন। চমৎকারভাবে তিনি বলেছেন যে কোনো বাধা নেই সরকারের পক্ষ থেকে, সো তিনি যখন চাইবেন আসতে পারবেন। তো আরেকটি আলাপ এখন আছে, কেউ কেউ বলছেন যে তারেক রহমান লন্ডনে থাকাকালীন সময় পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয় যে বিষয়টিকে আমরা বলি, তিনি পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য অ্যাপ্লাই করেছিলেন, তার সেই বিষয়টি বোধহয় ঝুলে আছে, ফয়সালা হয়নি। আর ফয়সালা না হওয়া পর্যন্ত তিনি হয়তো বা লন্ডন ত্যাগ করবার বা ইউকে ত্যাগ করবার সুযোগ পাবেন না। যদি ত্যাগ করেন তাহলে হয়তো তার সেই বিষয়টি, তার বিষয়ে পুরো যে প্রসিজার আছে বা প্রসিজারাল স্টেপসগুলো আছে, স্টেপ বাই স্টেপ সেগুলো ঘটে। তো কোন স্টেপে এখন আছে, এই স্টেপে সেখান থেকে তিনি প্যারোলে আসতে পারেন কিনা, অন্য কোনো ব্যবস্থা আছে কিনা, না থাকলে আসতে পারবেন না, না পারলে এটি স্পয়েল হয়ে যাবে পুরো প্রক্রিয়া, তিনি আর ঢুকতে পারবেন না। এরকম বিষয়াদি থাকে, খুবই জটিল বিষয় পলিটিক্যাল অ্যাসাইলামের বিষয়টি। তো এরকমও থাকতে পারে কেউ কেউ বলছেন। আর কেউ কেউ সেই পুরনো আলাপটি যে তার নিরাপত্তার অভাব, তিনি আসলে তিনি অ্যাসাসিনেটেড হতে পারেন, এরকম ভয় আছে, হুমকি আছে, সেদিক থেকেও তিনি ভয় পেতে পারেন, তাই আসছেন না। তো এখন আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন জানাচ্ছি, অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে রিকোয়েস্ট করছি এবং শফিকুল আলমকে বলছি তিনি এটি সরকারের নজরে আনবেন, অন্যান্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। সরকারের পক্ষ থেকে তাকে কি সিকিউরিটি নিশ্চয়তা দেওয়া হয়েছে, এটি বলা হোক যে তার জন্য প্রথম শ্রেণীর নিরাপত্তার ব্যবস্থা থাকবে, অন্তত নির্বাচন পর্যন্ত তিনি যেখানেই যাবেন, জনসমাবেশ করবেন, যেখানেই যাবেন সেখানে নিয়মিত যে প্রটোকল, কিছু পুলিশ সদস্যের উপস্থিতি এরকম না, তার জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে, যেহেতু তার জীবনের ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠেছে। এইটি অতিরিক্ত চাওয়া না। বিএনপি দলের পক্ষ থেকে যদি চায় আমি এই বিষয়ে বিএনপিকে সমর্থন করবো, তারা এটি চাইতে পারেন। তাই অন্তত নির্বাচনের আগ পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাকে নিশ্চয়তা দেওয়া হোক, তাকে এশিওর করা হোক যে তার জন্য প্রথম শ্রেণীর নিশ্চয়তা বিধান করা হবে, নিরাপত্তা নিশ্চয়তা, যেখানে তিনি যাবেন, জনসমাবেশ করবেন। এবং ইতিমধ্যে তার জন্য বুলেট প্রুফ গাড়ির অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, সেই গাড়ি সরকার কিনে দেবেন না আমি বলছিও না, সেটি তারাই কিনবেন বিএনপির পক্ষ থেকে, বাট রাষ্ট্রীয়ভাবে তাকে নিরাপত্তার ব্যবস্থা দিতে হবে অন্তত নির্বাচন পর্যন্ত। এটি রাষ্ট্র করতে পারে, এই বিষয়ে তাকে নিশ্চয়তা দিলে সেই বিষয়ে যে আশঙ্কা আছে সেই আশঙ্কাটি আর থাকছে না, যে নিরাপত্তাজনিত কারণে তিনি আসছেন না, সেই আশঙ্কা দূর হয়ে গেল। এটি একটি বিষয়। আর যদি এসএলএমের কথা বলি, তাহলে তারেক রহমানকে রিকোয়েস্ট করবো, এসএলএমকে মারুন গুলি, মেরে আপনার মায়ের যে শারীরিক অবস্থা, আমরা চাই না, বা গড ফরবিড কোনো কিছু হয়ে গেলে আপনি কিন্তু রিগ্রেট করবেন এবং আপনাকে সারা জীবন রিগ্রেট করতে হবে যে আপনি আপনার মাকে এসে দেখতে পারলেন না জীবদ্দশায়। তো এসএলএমের আপনার এখন আর প্রয়োজন নেই। আপনি যদি সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন, নেতাকর্মীদের ভালোবাসেন, আপনি বিএনপির কর্ণধার হতে চান বা সত্যিকার অর্থে কর্ণধার মনে করেন নিজেকে, তাহলে আপনি দেশ চলে আসুন সব কিছুকে উপেক্ষা করে। এসব এসএলএম আপনার লাগবে না, অতীত ছিল সেটি আপনার, ভুলে যান সেটি। দেশে আসুন, এটি সময়ের দাবি। আর সব জল্পনার অবসান ঘটাবেন, দেশে এসে মানুষের পাশে দাঁড়াবেন, দলের পাশে দাঁড়াবেন এবং মায়ের পাশে দাঁড়াবেন। সর্বোপরি সবচেয়ে গুরুত্বপূর্ণ এটি এই মুহূর্তে সিসি হতে মায়ের পাশে দাঁড়ানো। সো এই কামনা এবং এই আহ্বান থাকলো সবার জন্য। প্রিয় দর্শক, ধন্যবাদ আমাকে সহ্য করবার জন্য, আমার এই বাজে ফাটা গলায় আমাকে সহ্য করেছেন। ভালো থাকবেন, আবার কথা হবে।